Hello everyone, welcome to Exercise Up Live Masterclass. আমি রাফি বিন আরমান, ওয়েলকামিং ইউ আমাদের আজকের মাস্টার ক্লাসে। আমরা কথা বলবো বেসিক্যালি ফিনল্যান্ড নিয়ে, এবং এই মাস্টার ক্লাসে ফিনল্যান্ডে আপনারা কেন যাবেন এবং ফিনল্যান্ডে আপনাদের কেন যাওয়া উচিত নয়, এবং আপনারা কিভাবে শুরু করবেন ফিনল্যান্ডের হায়ার এডুকেশন, ফিনল্যান্ডের ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট, এবং একটা স্টুডেন্টকে ফিনল্যান্ডে যদি সে যেতে চায় তার পুরো কস্টিং এর প্রসেসটা কি, আমরা পুরো ব্যাপারটা ব্রেকডাউন করে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আপনারা যদি ফিনল্যান্ড নিয়ে চিন্তা করে থাকেন যে আপনারা ফিনল্যান্ড নিয়ে সামনে হায়ার স্টাডির জন্য যাবেন, যেন আপনারা এইটার ব্যাপারে একটা পুরো গাইডলাইন পান। আজকে আমাদের সাথে আছেন সুজন সুজন আহমেদ। ফিনল্যান্ডের টাম্পেরে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে এমবিএ করছেন। সো দ্য ফ্লোর ইজ ইয়ার্স, সুজন আহমেদ। থ্যাংক ইউ রাফি ভাই। হ্যালো এভরিওয়ান, উপরে ভালো আছেন সবাই? আমি ফার্স্টে আমার একটা শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব। কারেন্টলি আমি আছি তাম্পারে, ফিনল্যান্ডে। সো এর আগে আমি যদি আমার প্রিভিয়াস একটু পরিচয় বলি, আমি আর্লিয়ার আমার ব্যাচেলর রাজশাহী ইউনিভার্সিটি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে, দেন আই গট ইনটু আইবিএ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি আমার এমবিএটা কমপ্লিট করি মার্কেটিং এ। দেন দেশে জব এক্সপিরিয়েন্স ছিল 3 বছর, আমি জব করি দুইটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। দেন আই মুভ টু ফিনল্যান্ড। সো লাস্ট ইয়ার সেপ্টেম্বর 1 তারিখে আমার ফিনল্যান্ডে আসা হয়েছে। আর এখানে আমি মাস্টার্স করতেছি, হচ্ছে এমবিএ প্রোগ্রাম, তাম্পারে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, তাম্পারে সিটিতে। সো এটা হচ্ছে আমার বেসিক ইন্ট্রোডাকশন। দেন আমরা আসলে আজকে কি কি টপিক কভার করব, অলরেডি রাফি ভাই একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছে। তারপরও আমি যেটা করব বেসিক্যালি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, লাস্ট 1 ইয়ার কতটুকু এক্সপিরিয়েন্স, আর হচ্ছে পুরো প্রসেসটা যেহেতু আমি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে, সো আমার জার্নিটা একটু শেয়ার করার ট্রাই করবো আপনাদের। সো লাস্ট 1 ইয়ারে মোর অর লেস অলমোস্ট প্রসিডিউর সবকিছু সিমিলারই, কিছু জিনিস জাস্ট চেঞ্জ হয়েছে, ওইগুলো আমি হাইলাইট করে ট্রাই করবো। সো লেটস গেট স্টার্টেড। আর হোপফুলি যারা লাইভে জয়েন করছেন, সো আপনারা কমেন্ট করতে পারেন আমাদের এখানে। সো আমরা ট্রাই করবো আপনাদের কমেন্টে যে কোয়েরিজ থাকবে ওই কোয়েরিজ গুলোর আনসার করার জন্য। সো আমরা আফটার এভরি স্লাইড আমরা ট্রাই করবো, যেহেতু প্রতিটা স্লাইড এক একটা ডিফারেন্ট টপিক কভার করছে, সো ওই টপিক রিলেভেন্ট আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, ইউ ক্যান ডু কমেন্ট। আমরা ট্রাই করবো ওইটার আনসার দেওয়ার জন্য। থ্যাংক ইউ, লেটস গেট স্টার্টেড। ওকে, ফার্স্ট অফ অল সবচেয়ে মোস্ট ইনিশিয়াল যে কোশ্চেন, হোয়াই ফিনল্যান্ড? সো আমরা যখন বাইরে আসার জন্য চিন্তা ভাবনা করি, ফার্স্ট অফ অল আমাদের বাংলাদেশে যারা আমরা স্টুডেন্ট আছি, আমাদের সবচেয়ে প্রথমে যেটা মাথায় আসে যে না, আমরা কোথায় যাব। সো আমাদের ফার্স্ট চয়েস ম্যাক্সিমামেরই থাকে যে না, আমরা যদি ফাইন্যান্সিয়ালি একটু ভালো ব্যাকআপ থাকে, উই ট্রাই ফর লাইক কানাডা, অস্ট্রেলিয়া। দেন আছে আমাদের ইউএসএ। ইউরোপে যদি আসি, আমরা যাই ইউকে তে, জার্মানিতে। লাইক দোস আর লাইক টপ প্রায়োরিটি। ফিনল্যান্ড। সো ফিনল্যান্ডের কথা যদি বলি, আমাদের ফিনল্যান্ডের লাস্ট 2 থেকে 3 বছরে, স্পেশালি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট লাস্ট 2-3 বছরে আসছি আমরা এখানে। সো লাস্ট 2-3 বছর আগে যদি চিন্তা করি, মানে এত বিশাল একটা অ্যামাউন্ট স্টুডেন্টস আসা শুরু হয়নি তখনো। সো এই যে আসতেছে যে একটা ফ্লো কারেন্টলি, এটা কেন? সো হোয়াই ফিনল্যান্ড? লেটস সি। ফার্স্ট অফ অল, দ্য ফার্স্ট পয়েন্ট ইজ হাই কোয়ালিটি এডুকেশন। সো আমরা বাইরে কিন্তু আসতেছি মেনলি পড়াশোনা করার জন্য, দ্যাটস আওয়ার টপ প্রায়োরিটি। তো আমরা যখন পড়াশোনা করতে যাবো, আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে যে না, আমি যেন একটা হাই কোয়ালিটি এডুকেশন পাইতে পারি। সো এন্টার ইউরোপের কথা যদি চিন্তা করি, ফিনল্যান্ডের টিচিং মেথড, এডুকেশন কোয়ালিটি সবকিছু কম্পারেটিভলি মেনি মোর কান্ট্রিজ থেকে বেটার। সো এটা দেন লোয়ার টিউশন ফিস। সো আমরা আমাদের একটা যেমন ডিমান্ড সাপ্লাইয়ের একটা আনুপাতিক হার, তেমনি আমাদের কোয়ালিটি আর ফিস দুইটা একটা রেশিও থাকে। যত আমরা নর্মালি জানি যে ভালো কোয়ালিটি পেতে হলে আমাদের ভালো পে করতে হয়, বাট ফিনল্যান্ডে আপনার কম্পারেটিভলি, ইফ উই ডু কম্পেয়ার উইথ কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, দ্য টিউশন ফি এইটা এখনো পর্যন্ত অনেকটা কম। সো রাফি ভাই জার্মানিতে আছে, আমি জার্মানির সাথে তুলনা করবো না, কারণ জার্মানিতে স্টিল মোস্ট অফ দা স্টেটস এ হচ্ছে টিউশন ফি ফ্রি।
সো আপনি যদি পেইং টিউশন ফিতে চান, যেমন ফিনল্যান্ডে এটা 2015 পর্যন্ত আই গেস টিউশন ফি এটা ফ্রি ছিল, বাট তারপর যে টিউশন ফিটা দিছে এটাও একটা মিনিমাম অ্যামাউন্ট, বাট দিস দিস ইয়ার আই মিন নেক্সট ইয়ার থেকে কিছুটা বাড়বে, মানে টিউশন ফি মানে কারেন্ট গভর্নমেন্ট কিছুটা বাড়াচ্ছে, বাট স্টিল ইটস লোয়ার দেন কানাডা, ইউএসএ or অস্ট্রেলিয়া। সো দ্যাটস অ্যানাদার পয়েন্ট। দেন স্কলারশিপ, আমরা নর্মালি যেটা করি যে টিউশন ফি যে এখানে থাকে আমরা ট্রাই করি যে স্কলারশিপের জন্য, কারণ আমরা ম্যাক্সিমামই বাংলাদেশ থেকে যারা আসি মধ্যবিত্ত পরিবারের, আমরা সবাই ট্রাই করি যেন একটা স্কলারশিপ যদি নিয়ে যেতে পারি অ্যাটলিস্ট আমাদের টিউশন ফি নিয়ে খুব বেশি প্যারা খাওয়া লাগে না। সো স্কলারশিপ অপরচুনিটিসটা ফিনল্যান্ডে খুব ভালো পরিমাণ আছে। আমাদের এখান থেকে একটা হচ্ছে আর্লি বার্ড স্কলারশিপ, যেটা খুব বেশি পরিমাণ না, বাট স্টিল দেন 50% স্কলারশিপ, 75% স্কলারশিপ, ইভেন 100% স্কলারশিপ। সো আমার পরিচিত অনেকেই যারা আসতেছে এখনো, অনেকেই ইভেন 100% স্কলারশিপটা নিয়ে আমাদের এখানে আসতেছে ফিনল্যান্ডে। ইভেন অন টপ অফ দ্যাট 100% স্কলারশিপের পরেও আমাদের ফিনল্যান্ডে একটা স্কলারশিপ লাস্ট ইয়ার পর্যন্ত ছিল, যেটা হচ্ছে ফিনল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ। সো দ্যাট মিনস আপনি টিউশন ফি তো দিবেনই না গভর্নমেন্টকে, উল্টো এভরি ইয়ার ফিনিশ গভর্নমেন্ট আপনাকে 5,000 ইউরো করে আপনার লিভিং এক্সপেন্স হাত খরচের জন্য 5,000 ইউরো দিবে। সো লাইক হুইচ ইজ অ্যামেজিং। আপনি খুব কম কান্ট্রিতে পাবেন যে না আপনার টিউশন ফি তো দেওয়া লাগবে না, উল্টো গভর্নমেন্ট আপনাকে একটা হাত খরচের টাকা দিচ্ছে। সো নেক্সট ইয়ার থেকে কিছু স্কলারশিপ কমতেছে, সো সবকিছু আস্তে আস্তে টাফ হচ্ছে, বাট স্টিল দেয়ার আর সাম স্কলারশিপ। সো আপনারা যখন যে প্রোগ্রামে আসবেন ওইটা একটু চেক করে আসা লাগে যে হচ্ছে কোন প্রোগ্রামে আমার স্কলারশিপ দিচ্ছে, মানে সবকিছু সামনে কথা বলবো। দেন সেফ, ক্লিন অ্যান্ড পিসফুল লাইফ। সো ফিনল্যান্ড চয়েস করার পিছনে আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট যে প্রায়োরিটি ছিল, আমি একটা পিসফুল লাইফ অলওয়েজ এক্সপেক্ট করতাম। সো আপনারা জানেন যে ফিনল্যান্ড ফর লাস্ট কনজিকিউটিভ 6 ইয়ার্স ওয়ার্ল্ডস হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দা, আই মিন নাম্বার 1। ইট ডাজেন্ট ম্যাটার যে আমরা আসার পরে আসলে কতটুকু হ্যাপি থাকি বা কিভাবে লাইফ লিড করে, বাট স্টিল ফিনল্যান্ড ইজ দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি ফর লাস্ট 6 ইয়ার্স। আমরা বাংলাদেশ থেকে যারা আসি ম্যাক্সিমামই আই গেস মোর দেন 90% আমরা একটা প্ল্যান থাকে যে না আমরা এমন একটা দেশে যাব যেখানে আমরা স্টে করতে পারবো লং টাইম। এরকম খুব কম স্টুডেন্টস আমরা আশেপাশে দেখি যে না এসে পড়াশোনা করে আবার ব্যাক যাবে, হুইচ ইজ গুড। পড়াশোনা করে আবার দেশে কাজ করা, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। বাট অনেকে আমাদের প্ল্যান থাকে যে না আমরা যখন বাইরে যাবো একটা কান্ট্রিতে ওইখানে পিআর এন্ড সিটিজেনশিপ ফেসিলিটিসটা যেন ভালো হয়। সো কম্পেয়ার যদি করি আমি আদার কান্ট্রির সাথে, ফিনল্যান্ড স্টিল ইজিয়ার। আপনার 4 বছরে পিআর পেয়ে যাচ্ছি আমরা, যদি ল্যাঙ্গুয়েজ জানা থাকে সিটিজেনশিপটা পেয়ে যেতে পারতেছেন। সো এইটা একটা খুবই অ্যাট্রাকটিভ ব্যাপার ফর ফিনল্যান্ড যে না স্টুডেন্টরা এসে এখানে ইজিলি পিআর অ্যান্ড সিটিজেনশিপ বোথ ইউ ক্যান গেট। দেন অপশনস ফর ফ্যামিলি ভিসা, যেটা আমি যদি রাফি ভাইয়ের জার্মানির সাথে তুলনা করি, যেমন জার্মানিতে একটা প্রবলেম ছিল এতদিন পর্যন্ত যেন আপনি একসাথে স্পাউস সহ ফ্লাই করতে পারতেন না, বাট ফিনল্যান্ডে আপনি ফ্যামিলি, ইভেন বেবিস, সো 2-3টা যদি বেবি থাকে ওদের সহ একসাথে আপনি ফিনল্যান্ডে মুভ করতে পারতেছেন। সো এটা গভর্নমেন্ট খুব, সো ইট ডাজন্ট ম্যাটার আপনার ইউ আর ম্যারিড অর সিঙ্গেল, সো আপনি হচ্ছে আপনার ফ্যামিলি সহ মুভ করতে পারতেছেন। দ্যাটস অ্যানাদার পজিটিভ সাইড অফ ফিনল্যান্ড। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ লোয়ার অ্যামাউন্ট অফ ব্যাংক স্টেটমেন্ট। সো আমরা অনেকে চিন্তা করি যখন যে না আমি কানাডা যাব, সো আমার জন্য খুব বিগার একটা অ্যামাউন্ট হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্টে দেখাইতে হয়েছে, বাট ফর ফিনল্যান্ড ছিল এই বছর যেহেতু লিভিং এক্সপেন্স সব জায়গায় বেশি এখন, সো এই বছর কিছুটা অ্যামাউন্ট বাড়ানো হয়েছে। লাস্ট ইয়ারে আমাদের ক্যালকুলেট করা হয়তো আই গেট 6,720 ইউরো, বাট এই বছর থেকে এটা 9,600 ইউরোতে চলে আসছে। সো এভরি মান্থ 800 ইউরো করে ওরা কাউন্ট করতেছে। সো রাফলি যদি আমি বলি নিয়ারলি 13 লাখ টাকার মতো। এটা এটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টে দেখাইতে হবে ফর এ সিঙ্গেল স্টুডেন্ট। সো লাস্ট ইয়ার আমি যখন আসছি আমার যেমন 8.5 লাখ টাকা ব্যাংকে দেখাইলেই হয়েছে তখন, বাট এই বছর থেকে কিছুটা বাড়তেছে। এটা ইজ ডিফারেন্ট দেন আদার ইউরোপিয়ান কান্ট্রিজ। তো আপনি ইউরোপে আসতেছেন, বাট মোর স্পেসিফিক্যালি কি আপনি হচ্ছে নর্ডিক কান্ট্রিতে আসতেছেন, লাইক নর্ডিক কান্ট্রি বলতে ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে। সো এইটার লাইফটা একটু ডিফারেন্ট। আই থিঙ্ক এই নর্ডিক লাইফ
এনজয় করার জন্য অনেকে ফিনল্যান্ডে মুভ করে। সোশ্যাল বেনিফিটস ফর ফ্যামিলি মেম্বার্স। সো ফিনল্যান্ডের ফ্যামিলি মেম্বার্সরা খুব ভালো বেনিফিট পায়, যেটা অনেকে অ্যাট্রাক্ট করে ফ্যামিলি নিয়ে মুভ করার জন্য। স্পেশালি আপনার যদি বেবিস থাকে, সো বেবিস, আপনার ফর এক্সাম্পল একটা বাচ্চা আছে, সো ওদের জন্য আপনার স্কুলিং তো ডেফিনেটলি ফ্রি, ডে কেয়ার কমপ্লিটলি ফ্রি, ইউ ডোন্ট হ্যাভ টু পে এনি সিঙ্গেল অ্যামাউন্ট আপনার ডে কেয়ারের জন্য। সো দ্যাটস অ্যান অ্যামেজিং। ইভেন আপনার যদি স্পাউস থাকে, সো এটা হয়তো অনেকে জানেন, স্পাউস যতদিন আপনার এখানে জব না পায়, সো গভর্নমেন্ট থেকে বেনিফিটস দেওয়া হয়, ক্যান বি লাইক 600 ইউরো টু 900 ইউরো অ্যারাউন্ড। সো আপনি এখানে আসার পর যদি আপনার, ফর এক্সাম্পল আপনি স্টুডেন্ট, আপনার হাজবেন্ড আপনার সাথে আসছে, আপনার ওয়াইফ আপনার সাথে আসছে, বাট আসার পর কোনো জব পাচ্ছেন না, সো ইন দ্যাট কেস আপনি যদি গভর্নমেন্ট অফিসে অ্যাপ্লাই করেন যে না আমরা আসছি বাট আমার হাজবেন্ড বা ওয়াইফ এখনো জব পাচ্ছে না, বাট ও দেশে জব করতে ওইটা লিভ করে আসছে, দেন আপনি একটা এখান থেকে সোশ্যাল বেনিফিটস পাবেন। সো 600 700, সো দ্যাটস অলসো লাইক এ গুড অ্যামাউন্ট ফর ইউ। যদিও সবাই এটা নেয় না এটা, কারণ হয়তো সবাই, কারণ 600 একটা অ্যামাউন্ট, বাট আপনি যদি জব করেন এখানে, দেন ইউ ক্যান ডেফিনেটলি আর্ন মোর। এন্ড সবাই তো আসলে মানে আপনি বেকার থেকে বেনিফিটস এটা কেউ আসলে এনকারেজ করে না, বাট স্টিল ইটস এ বেনিফিট। দেন অ্যাক্সেস টু ইউরোপিয়ান, আপনি ইউরোপের যে কোনো দেশে গেলে আপনার হচ্ছে আদার ইউরোপিয়ান কান্ট্রিজ ইজিলি আপনার ভ্রমণ করতে পারবেন, যেটা হয় স্টুডেন্টরা প্রত্যেক সেমিস্টার বা কিছুদিন পর পর হচ্ছে ওরা ঘুরতে যাচ্ছে, যেটা রাফি ভাই নিজেও করে, আমি নিজেও করি। সো এটা একটা মজার ব্যাপার পুরো আমাদের ইউরোপের জন্য যদি বলি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হিয়ার, অরোরা, দ্যাটস হোয়াট আই লাভ। আপনার এই ফটোটার ব্যাকগ্রাউন্ডে যেটা, সো এটা আমার মনে হয় আমার কাছে, সো ইটস লাইক এ ফান ফ্যাক্ট অফ ফিনল্যান্ড। আপনি স্পেশালি নর্ডিক কান্ট্রিতে যদি আসেন, ফিনল্যান্ড, নরওয়ে, সো দিস কান্ট্রিজ আর লাইক অ্যামেজিং টু সি দ্য অরা। সো দিস আর দ্য ফ্যাক্টস হোয়াই ইউ শুড কাম ফিনল্যান্ড। সো আরো এডিশনাল কিছু পয়েন্ট আছে, বাট আমার কাছে মোটামুটি এই কয়েকটা পয়েন্ট মনে হচ্ছে মোর ইম্পর্টেন্ট। সো এই কয়টা আমি কভার করার ট্রাই করছি। সো এই কয়টা নিয়ে আপনাদের কারো যদি কোনো কোশ্চেন্স থাকে, ইউ ক্যান ডু কমেন্ট, মেবি উই ক্যান চেক ইফ দেয়ার আর সাম ইম্পর্টেন্ট কমেন্টস দ্যাট উই ক্যান আনসার অ্যাবাউট। ওকে, লেটস সি। অলরাইট, আমরা ওকে, আপনারা কমেন্ট করেন এখানে, আমরা ইদার আফটার এভরি স্লাইড অর হচ্ছে আমরা একদম আমাদের প্রেজেন্টেশন শেষে হচ্ছে আমরা এটা গো থ্রু করতে পারবো। আমরা বেসিক্যালি সো লেটস সি নাও, যখন হোয়াই নট ফিনল্যান্ড। আমাদের বেসিক্যালি যখন ইয়েস, রাফি ভাই প্লিজ। কমেন্টগুলো যখন আসা হবে তখন আমরা প্রত্যেকটা স্লাইড বাই স্লাইড যাব, এবং আপনারা অলরেডি আমাদের এই লাইভটি আমাদের এক্সারসাইজ আপ পেজ থেকে শেয়ার করা হয়েছে, এবং আপনারা আপনাদেরকে কমেন্ট করার জন্য অবশ্যই এক্সারসাইজ আপের পেজের লাইভ থেকে কমেন্টগুলো করতে হবে। দেন আমরা কমেন্টগুলো নিয়ে ওয়ান বাই ওয়ান সেইগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ইয়েস, আমার প্রোফাইলে না, বা হচ্ছে রাফি ভাইয়ের প্রোফাইলে না, আপনার হচ্ছে এক্সারসাইজ আপনার যেই পেজটা আমি নিজেও শেয়ার করছি, সো ওইখানে ইউ উইল গেট দ্য পোস্ট। সো সেখানে আপনারা কমেন্ট করলে উই ক্যান রিড আউট হিয়ার। থ্যাংক ইউ। ওকে, লেটস মুভ ইন টু হোয়াই নট ফিনল্যান্ড। সো ফার্স্ট এন্ড ফরমোস্ট, লং অ্যান্ড ডার্ক উইন্টার। সো যেটা অলরেডি চলে আসছে এখানে। সো আমরা অনেকে, আমি যেমন আগে বাংলাদেশ থাকতে বলতাম আই এম উইন্টার লাভার, বাট আফটার কামিং হিয়ার, oh, and it's -25 degree, -30 degree. Oh my God, no, I'm not a winter lover anymore. So অনেকে হচ্ছে উইন্টারের জন্য এটা, এটা পার্সোনাল চয়েস সম্পূর্ণ, অনেকে উইন্টার পছন্দ করে, অনেকে, এন্ড হচ্ছে ডার্কনেস, যেমন এখন আমাদের কথা যদি বলি, এইখানে এখন রাত হয় বিকেল 5টার মধ্যে, দেখা যায় আমাদের সন্ধ্যা হয়ে যায় বিকেল 5 না 4টার মধ্যে, এখানে সন্ধ্যা হয়ে যেতেছে। আমরা দেখা যায় মাগরিব নামাজ পড়া লাগতেছে 4টায়, আর কিছুদিন পরে এটা হয়ে যাবে 3:30, 3টা, আবার সকাল হবে আপনার 9টায়, 9:30টায়। সো আমি ডে লাইট পাচ্ছি 5 আওয়ার্স, অ্যারাউন্ড 6 আওয়ার্স। এটা হচ্ছে উইন্টার টাইমটা। আবার যদি অপোজিট আমি চিন্তা করি, সামার টাইমে আপনার সকাল 3টা, রাত 3টায় আপনার ভোর হয়ে গেছে তখন। আবার সন্ধ্যা হচ্ছে দেখা যায় রাত 11টা, 11:30। সো এটা একটা ফ্যাক্ট, অনেকের এটা প্রবলেম মনে হইতে পারে যে না, লং উইন্টারটা, ডার্ক উইন্টারটা অনেকে দেখা যায় ডিপ্রেশনে চলে যেতে পারে। সো এটা একটা নেগেটিভ সাইড ডেফিনেটলি। দেন জব ক্রাইসিস, ইয়েস, দ্যাটস লাইক দ্য মোস্ট ডিবেটেবল ইস্যু নাও। কারণ আমাদের যখনই আমরা বাইরে আসার প্ল্যান করি,
কারণ আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা আসি আমরা সবাই চিন্তা করি যে না আমরা যে যেন একটা, এটা সবাই করে, মিডল ক্লাস হায়ার ক্লাস সবাই, একটা পার্ট টাইম জব অ্যান্ড ডেফিনেটলি ফুল টাইম জব আফটার ইউর স্টাডি, দ্যাট ইজ হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। বাট কারেন্টলি ফিনল্যান্ডের কথা যদি চিন্তা করি, জব ক্রাইসিস, ইয়েস, স্টিল দেয়ার ইজ জব ক্রাইসিস। বাট আমি যদি বলি লাস্ট ইয়ারে যারা আসছে, আমার আমার সিটির কথা যদি চিন্তা করি, আমি তাম্পারে সিটিতে আসছি, হুইচ ইজ লাইক সেকেন্ড লার্জেস্ট সিটি। আমি যদি বড় সিটির কথা চিন্তা করি, হেলসিঙ্কি যেটা ক্যাপিটাল, দেন তাম্পারে, তুর্কু, ওলু, দিস আর লাইক বিগার সিটিজ। সো স্টিল এই শহরগুলোতে, ছোট ছোট শহর যেগুলো, ওগুলো তো জব ক্রাইসিস আছে, বাট এই বড় শহরগুলোতেও যেহেতু স্টুডেন্টস অনেক বেশি, সো স্টিল দেয়ার আর জব ক্রাইসিস। বাট সামহাউ মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিছু না কিছু ম্যানেজ করতেছে। সো ইটস নট লাইক কেউ জব পাচ্ছে না, সবাই একদম না খেয়ে মারা যাচ্ছে, ব্যাপারটা এরকম না। সো ম্যাক্সিমামই হয়তো কিছু স্টুডেন্ট কিছুই, মানে দ্যাটস আই থিঙ্ক নট এ বিগ নাম্বার, যে একদম কিছুই করতেছে না অনেকদিন থাকার পরেও। সো লাস্ট ইয়ারে যারা আসছে ওদের থেকে যদি এই বছর আমি কম্পেয়ার করি, ম্যাক্সিমামই কিছু না কিছু করতেছে। সো ইয়েস, স্টিল দেয়ার ইজ জব ক্রাইসিস। থার্ড ওয়ান, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। সো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কথা যদি বলি, এটা যদি লং টার্মে চিন্তা করি, শর্ট টার্মে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বিগ ব্যারিয়ার নো, বাট লং টার্মে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বিগ ইস্যু, ইয়েস। আপনার যদি ফিনল্যান্ডে থাকতে হয়, ডেফিনেটলি ইউরোপে না, এটা শুধু ফিনল্যান্ড না, ইউরোপের যে কোনো দেশতেই আপনার ল্যাঙ্গুয়েজটা শেখা লাগবেই। আমি যদি অন্যান্য ইউরোপিয়ান দেশের সাথে তুলনা করি, যেমন আমি যদি জার্মানির সাথে চিন্তা করি, তুলনা করি কম্পারেটিভলি, আমি জার্মানি যখন লাস্ট টাইম ছিলাম, সো রাফি ভাইয়ের শহরে আমি গেছি, তখন মানে দ্য থিং ইজ, আপনি যেমন জার্মানিতে একদম ডয়েচ, মানে জার্মান যে ল্যাঙ্গুয়েজ ওইটা ছাড়া আপনি একদম কমিউনিকেট করা, ইটস এ বিট টাফ। আপনার হচ্ছে গ্রোসারিসে যাবেন, আপনি ওদের ল্যাঙ্গুয়েজ জানেন না, শুধু ইংলিশ, নো, ইটস টাফ। মেবি সাম গ্রোসারিজ আছে সেখানে যেটা ইংলিশে চলে, বাট স্টিল ইটস ভেরি টাফ ইন জার্মানি। বাট ইন ফিনল্যান্ড আপনি মানে এখানে যে ফিনিশ ল্যাঙ্গুয়েজ এটা জানেন না, বাট আপনি হচ্ছে লাইফ কিভাবে লিড করবেন, কমপ্লিটলি ফাইন। আমি লাস্ট 1 ইয়ার হয়ে গেছে, রেয়ারলি ফিউ সেন্টেন্সেস আমি জানি, বাট স্টিল আমি এখানে যেটা জব করতেছি, একটা জব করি যেটা হচ্ছে মানুষের সাথে মোস্টলি কমিউনিকেট করা লাগে, সবাই ইংলিশ মোটামুটি, আই উড সে মোর দেন 90% পিপল ভেরি গুড ইন ইংলিশ। ইভেন এজড পিপল যারা আছে, বয়স্ক লোকজন, তারাও ইংলিশে অনেকেই কমিউনিকেট করতে পারে। সো এটা নিয়ে কোনো প্যারা খাইতে হয় না, গ্রোসারিজ বলেন বা হচ্ছে সুপার শপ বলেন, কোথাও কোনো প্রবলেম হয় না, ইংলিশ দিয়ে চালাই দিতে পারবেন। বাট স্টিল আপনি যদি জবের কথা চিন্তা করেন, ল্যাঙ্গুয়েজ ক্যান হেল্প ইউ, যদি আপনি ফিনিশটা জানতে পারেন, মানে দ্যাটস এ বিগ অ্যাডভান্টেজ ফর ইউ। স্পেশালি যদি ফিনল্যান্ডের কথা বলি, আপনার স্পাউস যদি আসে এখানে, গভর্নমেন্ট এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এনকারেজ করে, এবং যখন আপনি ল্যাঙ্গুয়েজ শিখবেন, গভর্নমেন্ট উল্টা আপনাকে পে করে, আপনার পে করতে হবে না। প্রতিটা ক্লাসে আপনি অ্যাটেন্ড করবেন, এটার জন্য গভর্নমেন্ট আপনাকে পে করবে যখন আপনার স্পাউস হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখতে যাবে। বাট আপনার জন্য ইউনিভার্সিটিতেও কিছু ল্যাঙ্গুয়েজ কোর্স থাকে, দেন এরপরও চাইলে আপনি শিখতে পারেন ল্যাঙ্গুয়েজ। সো ফিনল্যান্ডে থাকলে লং টার্মে আপনার ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। লেটস মুভ অন টু দ্য নেক্সট পয়েন্ট। এটা আসলে ইউরোপের সব দেশেই কম্পারেটিভলি লিভিং কস্ট বেশি, বাট ফিনল্যান্ডের কথা একটু যদি চিন্তা করি, একটু বেশি কম্পারেটিভলি, বাট স্টিল দ্য লিভিং স্ট্যান্ডার্ড ইজ অলসো বেটার। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি ইউরোপের যে কয়েকটা দেশে গেছি, আমার কাছে মনে হয়েছে নর্ডিক কান্ট্রির লাইফ গুলো, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, এগুলোর লিভিং স্ট্যান্ডার্ডটা কম্পারেটিভলি আদার ইউরোপিয়ান কান্ট্রিজ এর চেয়ে বেটার। আমার কাছে যেটা মনে হয়েছে, ইভেন আমার কাছে জার্মানি যাওয়ার পর, রাফবের সিটিতে যাওয়ার পরে বা বার্লিনে যাওয়ার পরে, আমার কাছে মনে হচ্ছে না ফিনল্যান্ডের লিভিং স্ট্যান্ডার্ড এ বিট একটু হায়ার। সো ডেফিনেটলি কস্ট ইজ অলসো হায়ার। স্মল পপুলেশন অ্যান্ড লিমিটেড নেটওয়ার্কিং অপরচুনিটিস, ডেফিনেটলি আমরা, আমি যখন বলি যে না আমার, যখন সামন আস্ক মি দ্যাট হোয়ার আর ইউ ফ্রম, আই এম ফ্রম ঢাকা, যে ঢাকাকে যখন পরিচয় করা যেতে, যে না এখানে ইটস লাইক দ্য পপুলেশন, আমাদের এখানে যে পপুলেশন শুধুমাত্র ঢাকায়, ওইটার সাথে যদি আমি পুরো ফিনল্যান্ডের পপুলেশন কম্পেয়ার করি, ইটস নাথিং। সো পুরো এন্টার ফিনল্যান্ডের পপুলেশন আই গেস কারেন্টলি অ্যারাউন্ড 6 মিলিয়ন। সো আমাদের শুধু ঢাকাতেই মোর দেন 20 মিলিয়ন। সো স্মল পপুলেশন হওয়ার কারণে আমাদের নেটওয়ার্কিং অপরচুনিটিসটাও তুলনামূলকভাবে একটু কম, এটাও আমার কাছে মনে হয়েছে একটা ডিসঅ্যাডভান্টেজেস। আপনি যদি বিগার সিটিজ লাইক
কানাডা, ইউএসএ, ওইখানে হয়তো আপনার নেটওয়ার্কিং অপরচুনিটি ইজ মাচ বেটার দেন ফিনল্যান্ড, ডেফিনেটলি ইয়েস। ওকে, সো এইগুলো হচ্ছে আমার কাছে প্রবলেম মনে হয়েছে। লাস্ট ওয়ান ইজ পটেনশিয়াল কালচারাল ডিফারেন্সেস। ইয়েস, সো যেহেতু কালচারাল একটা বিগ ডিফারেন্স, ডেফিনেটলি আপনি এটা যে কোনো দেশে যান, আপনি যদি ইউরোপ আসেন, কানাডা যান, ইউএসএ যান, অস্ট্রেলিয়া যান, এই ডিফারেন্সটা থাকবেই। সো এইটা ইটস নট স্পেসিফিকলি অ্যাবাউট ফিনল্যান্ড, বাট ফিনল্যান্ডে হয়তো, বিকজ যেহেতু এখানে আপনার টু বি অনেস্ট এশিয়ান মানুষজন এখনো তুলনামূলকভাবে কম, যেটা হচ্ছে আপনার ইউএসএ তে, কানাডাতে, জার্মানিতে ওরা অনেক অনেক আগে বছর, অনেক আগে থেকে হয়তো যাওয়া শুরু করছে এখানে। সো কম্পারেটিভলি এখনো কালচারাল ডিফারেন্সটা একটু বেশি ফিনল্যান্ডে। ওকে, সো এই হোয়াই অ্যান্ড হোয়াই নট থেকে এটা হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে না, আমার এভরিওয়ান হ্যাজ দেয়ার পার্সোনাল চয়েসেস, যে হচ্ছে না আমার প্রায়োরিটি লিস্টে কোনটা টপে থাকবে, কোনটা সেকেন্ডে থাকবে, কোনটা থার্ডে থাকবে, দেন ইউ ক্যান ডিসাইড শুড আই মুভ টু ফিনল্যান্ড অর নট। সুজন, নর্মালি স্টুডেন্টদের একটা প্রশ্ন থাকে যে আমরা যদি ফিনল্যান্ডে যাই দেন আমরা কি ধরনের কাজ করব, মানে টু বি স্পেসিফিক স্টুডেন্ট জবগুলো কি কি ধরনের আছে ফিনল্যান্ডে, এটা কি আইদার রেস্টুরেন্ট অর ডেলিভারি অর কি কি অপশনগুলো আছে, এটা নিয়ে স্টুডেন্টদের অনেক কিউরিয়াসিটি থাকে। সো এইটা নিয়ে। ওকে, অলরাইট, ইয়েস, দ্যাটস এ বিগ কোশ্চেন, যে হচ্ছে আমরা ফিনল্যান্ডে গেলে আসলে কি ধরনের কাজ করব। সো এইখানে স্টুডেন্টদের সবচেয়ে মোস্ট পপুলার জব, যেটা যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্টসই করে, দুইটা জব যদি বলি আমি, একটা জব হচ্ছে ফুড ডেলিভারি জবটা করে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, আর একটা হচ্ছে রেস্টুরেন্ট, আমাদের ম্যাকডোনাল্ডস বলেন, দেন হচ্ছে মানে যে রেস্টুরেন্ট গুলো, সব রেস্টুরেন্টে জব পাওয়া তো ইজি না ফিনল্যান্ডে, বাট ম্যাকডোনাল্ডস এ মোস্টলি হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা জবগুলো করে। দেন পাশাপাশি এখানে ফান্ড রেজিং এর কিছু জব আছে, যেমন ফর এক্সাম্পল রেড ক্রস, দেন হচ্ছে সেভ দ্য চিলড্রেন, ডক্টরস উইদাউট বর্ডার্স। এইগুলো তো স্বল্প সংখ্যক, এটা খুব বিগার সেক্টর না, এই জবগুলো কিছু স্টুডেন্ট করে। দেন হচ্ছে ক্লিনিং, ক্লিনিংটাও একটা বিগ সেক্টর। সো কিছু কিছু জব আপনার স্টুডেন্টরা ক্লিনিং জবটাও করে। পাশাপাশি কিছু কিছু স্টুডেন্ট দেখা যায় আপনার, যেটা ইউনিভার্সিটিতে নর্মালি করা যায়, আপনার টিচিং অ্যাসিস্ট্যান্ট যেটা বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ওই জবটাও যদি আপনার রিসার্চ ইউনিভার্সিটিতে হন, কিছু কিছু স্টুডেন্ট ওইটাও করে থাকে। সো দিস আর লাইক মোস্ট পপুলার। ওকে, অলরাইট, দেন আমরা নেক্সটটাতে মুভ করি। ওকে, হোয়ার টু স্টার্ট ফর স্টাডিং ইন ফিনল্যান্ড। সো আপনারা আসলে হয়তো ডিসাইড করছেন যে হ্যাঁ, হোয়াই এন্ড হোয়াই নট থেকে ডিসিশন করলেন, ওকে আই উইল গো ফর ফিনল্যান্ড। দেন আপনি কোথায় থেকে অ্যাকচুয়ালি শুরু করবেন? সো ফার্স্ট অফ অল আমি যেটা বলি যে আপনার বাইরে যাওয়ার জন্য আপনার সিলেক্ট করতে হবে কান্ট্রি, আমি কোন কান্ট্রিতে যাব। সো এটা ফিনল্যান্ড আপনি সিলেক্ট করছেন, যেহেতু আপনি আমাদের লাইভে আছেন বা লাইভ দেখতেছেন ফিনল্যান্ড নিয়ে। সো হোপফুলি আপনি ফিনল্যান্ডে ইন্টারেস্টেড, সো কান্ট্রি সিলেকশন ডান, ফিনল্যান্ড। দেন আপনি সিলেক্ট করবেন ডিগ্রি, আমি কি ব্যাচেলর করবো না মাস্টার্স করবো। এটা যে আমি অলরেডি ব্যাচেলর করে ফেলছি, মাস্টার্স করে ফেলছি, আবার ব্যাচেলরে কেন? নো, ইট ডাজন্ট ম্যাটার। আপনার যদি মনে হয় যে না, আমি ট্র্যাক চেঞ্জ করব, ইউ আর ওয়েলকাম ইন ফিনল্যান্ড টু ডু দ্য ব্যাচেলর অ্যাগেইন। বিকজ এইখানে অনেকেই আছেন অলরেডি দেশ থেকে মাস্টার্স করে আসছেন, দেন আবার এখানে ব্যাচেলর করতেছেন। এইখানে আপনার স্টাডি গ্যাপ ডাজেন্ট ম্যাটার, ইট ডাজেন্ট ম্যাটার। যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে, 10 বছর স্টাডি গ্যাপ, 15 বছর স্টাডি গ্যাপ, দেন আপনি আবার, ফর এক্সাম্পল আপনি দেশে ব্যাচেলর করছেন, মাস্টার্স করছেন, কমপ্লিট করছেন 2010 সালে, দিস ইজ 24, 25 ইজ কামিং, 15 বছর গ্যাপ, আপনি মাস্টার্সে আসবেন ডেফিনেটলি। আপনি থেকে আপনি চাইলে ব্যাচেলর আসতে পারেন, ইউ আর ওয়েলকাম, এটাতে কোনো প্রবলেমই নাই। সো এটা কেউ বদার্ড না যে আপনি কত বছর পড়াশোনা করতেছেন ফিনল্যান্ডে। সো দিস ইজ অ্যান অ্যামেজিং ফ্যাক্ট। সো আপনার ব্যাচেলর করবেন না মাস্টার্স করবেন, এটা একটা ব্যাপার। কারণ আপনি যদি দেখেন আপনার মাস্টার্স করতে 2 বছর লাগতেছে, বাট আপনার যদি মনে হয় যে না, আমি পুরোপুরি ট্র্যাকটা চেঞ্জ করে আইটি সাইডে চলে যাব, অন্য কোনো সেক্টরে চলে যাব, দেন আপনি ব্যাচেলরটা করতে পারেন এখানে। ওকে, সো আপনি এটা চুজ করবেন, ব্যাচেলর করবেন না মাস্টার্স করবেন। যখন এটা চুজ করা হয়ে যাবে, দেন আপনি সাবজেক্ট চুজ করবেন যে আমি কোন সাবজেক্টে পড়াশোনা করতে যাব। এন্ড আমি রেকমেন্ড করব এমন একটা সাবজেক্ট চুজ করেন যেটা ইউরোপে কারেন্টলি, ফিনল্যান্ডে ডেফিনেটলি, দেন আদার কান্ট্রিজ ইন ইউরোপ অলসো, যেটার স্টিল মার্কেট ডিমান্ড আছে, এবং মনে হয় যে না, ইন ফিউচারও এটার ডিমান্ড বাড়বে আস্তে আস্তে। সো ওইরকম একটা সাবজেক্ট চুজ করলে আপনার যেটা হবে, আসার পর মানে খুব বেশি তারা খাওয়া লাগবে না। এমন হইতে পারে স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি যদি ভালো স্কিল থাকে, আপনি জব পেয়ে যেতে পারেন। এরকম অনেক স্টুডেন্ট আছে যে না, একটা ভালো সাবজেক্টে আসছে এখানে, 2 বছর মাস্টার্স, 1 বছর পড়াশোনা কমপ্লিট করছে, ইন দা মিন টাইম ওর ফুল টাইম একটা জব হয়ে গেছে। এরকম স্টুডেন্টও স্টিল পড়াশোনা করতেছে ওরা।
সো সাবজেক্ট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। দেন ইউনিভার্সিটি, আপনি যেই সাবজেক্ট, আমি অলওয়েজ বলি যে না, আপনার ইউনিভার্সিটির চেয়ে সাবজেক্টটা মোর ইম্পর্টেন্ট, কারণ ইউনিভার্সিটি মোরলেস সবগুলোই কাছাকাছি। বাট ইউনিভার্সিটি থেকে সাবজেক্টটা যখন চুজ করবেন, সো সাবজেক্ট দেখে ওই সাবজেক্ট আপনার কোন কোন ইউনিভার্সিটিতে আছে সেটা একটু রিসার্চ করা লাগবে। এখন ফিনল্যান্ডে দুই ধরনের ইউনিভার্সিটি, একটা হচ্ছে ইউনিভার্সিটিজ যেটা হচ্ছে রিসার্চ ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি। সো এই দুইটা জিনিস জার্মানিতেও আছে, ফিনল্যান্ডেও আছে। সো আপনার যদি মনে হয় যে না, অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির জন্য মোস্টলি যেটা লাগে আপনার, ফর এক্সাম্পল আপনি মাস্টার্স করতে অ্যাপ্লাইড সায়েন্সে যদি আসতে চান, আপনার ম্যান্ডাটরি জব এক্সপিরিয়েন্স থাকা লাগবে। ফর এক্সাম্পল আমার যে এমবিএ প্রোগ্রামটা, এটার জন্য আপনার মিনিমাম 2 বছর জব এক্সপিরিয়েন্স থাকা লাগবে, আদারওয়াইজ ইউ কান্ট অ্যাপ্লাই, ইউ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই। বাট রিসার্চ ইউনিভার্সিটিতে আপনার যদি রিসার্চে ইন্টারেস্ট থাকে, দেন ইউ ক্যান গো ফর রিসার্চ ইউনিভার্সিটি। যেমন আমি যদি বলি, আমাদের তাম্পারিতে দুইটা ইউনিভার্সিটি, একটা হচ্ছে তাম্পারা ইউনিভার্সিটি আর একটা তাম্পারা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। ভাষা ইউনিভার্সিটি, দুইটা ইউনিভার্সিটি, ভাষা ইউনিভার্সিটি, ভাষা ইউনিভার্সিটিতে দেখা যায় অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিও আছে। সো আপনার চুজ করতে হবে আপনি কোন সাইডে যাবেন। আপনার যদি মনে হয় মোস্ট, আই মিন, আপনি মূল্য হচ্ছে আপনার রিসার্চ সেক্টর যাবেন, দেন রিসার্চ ইউনিভার্সিটিস। আর যদি মনে হয় যে না, আমি মোর প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল জিনিসপত্র করতে চাই, আমি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে কম্পারেটিভলি রিসার্চ ইউনিভার্সিটিতে হয়তো মাস্টার্স প্রোগ্রামে যদি আসেন, ক্লাসের প্রেশারটা কম্পারেটিভলি আমার মনে হয় একটু কম থাকে। আমি যদি দেখি আমার ক্লাসে যারা ছিল, মোস্ট অফ দেম আর অলরেডি ইন ফিনল্যান্ড সেটেলড, লাইক দে আর ওয়ার্কিং অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, সিনিয়র ম্যানেজার। সো ওরা হচ্ছে এমবিএটা করে এখানে। সো এই কারণে এক্সপিরিয়েন্স মানুষজনের সাথে একটা নেটওয়ার্কিং করার অপরচুনিটিস থাকে আপনার অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি গুলোতে। দেন ডেফিনেটলি আপনার সিটিটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, আপনি কোন সিটিতে যাবেন। যেমন বড় সিটির কথা যদি বলি, হেলসিঙ্কি, তাম্পারে, তুর্কু, ওলু, এগুলো একটু বিগার সিরিজ। আর এই সবকিছু খোঁজার জন্য আপনি কোথায় খুঁজবেন, এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন খুব ইজিলি। আপনি হচ্ছে ফর এক্সাম্পল ব্যাচেলর ইন ফিনল্যান্ড, মাস্টার্স ইন ফিনল্যান্ড সার্চ দিলেই এই একটা সেন্ট্রাল লিঙ্ক এটা পেয়ে যাবেন। So, আপনি খুব ইজিলি খুঁজে পাবেন অ্যাপ্লিকেশন ডেটটা কবে শুরু হবে, দেন হচ্ছে আপনার আহ, কি কি রিকোয়ারমেন্টস অ্যাডমিশনের জন্য, এই সবকিছু আপনি হচ্ছে এই লিঙ্কটায় খুব ইজিলি পেয়ে যাবেন। ওকে, এনি কোশ্চেন্স অর উই ক্যান মুভ আমরা মুভ করতে স্লাইড। সামনের দিকে। ওকে, দেন ওকে, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ইন ফিনল্যান্ড। যদি আমরা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি, আমাদের দুইটা সেশন আছে, জানুয়ারি অ্যান্ড সেপ্টেম্বর ফিনল্যান্ডে। আমি সেপ্টেম্বরটা বোল্ড করে রাখছি এই কারণে, বাংলাদেশ থেকে মোস্ট অফ দ্য স্টুডেন্টস সেপ্টেম্বর সেশনে আসে ফিনল্যান্ডে। কারণ সেপ্টেম্বর মানে ক্লাসটা শুরু হয়, কারণ এই সেশনটাতেই ওরা স্কলারশিপ দেয়। সো এই কারণে হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টই আমাদের, আই আই গেস 80% স্টুডেন্টস, 90% স্টুডেন্টস এই সেশনটার জন্যই আসে। আর এই সেশনটার অ্যাপ্লিকেশন শুরু হয় হচ্ছে জানুয়ারির 4 তারিখ থেকে জানুয়ারি 18 তারিখ, ইটস নভেম্বর। আর 2 মাস পরেই জানুয়ারির 4 থেকে জানুয়ারির 18 তারিখ পর্যন্ত আমাদের এই অ্যাপ্লিকেশনটা শুরু হবে, যেটা হচ্ছে সেপ্টেম্বর সেশনের জন্য। আর জানুয়ারিতে যে ক্লাসটা শুরু হয়, মানে জানুয়ারি সেশন, ওইটার ক্লাস শুরু হবে August 28 টু September 11, রাফলি রাফলি অ্যাপ্রক্সিমেটলি এই ডেটটার মধ্যেই শুরু হবে সেশন অ্যাপ্লিকেশনটা। অলরেডি আমি মেনশন করছি কোন লিঙ্কে আপনারা এই সবগুলো ডিটেলস পাবেন এবং কোথায় অ্যাপ্লাই করবেন। সো এই লিঙ্কটা হচ্ছে সেন্ট্রাল, এখানে আপনার সব ডিগ্রি প্রোগ্রাম যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো খুঁজে পাবেন, পাশাপাশি অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টস কি কি সেগুলো খুঁজে পাবেন। অলরাইট, নেক্সট মুভিং টু দ্য নেক্সট স্লাইড। ওকে, সো আপনার সবকিছু সিলেকশন ডান। এখন আপনার রিকোয়ারমেন্ট কি কি, আপনি যে আসবেন এখানে, এটার জন্য আপনার রিকোয়ারমেন্ট কি কি। সো আইএলটিএস এর কথা যদি বলবি, ফিনল্যান্ডের জন্য মিনিমাম আপনার 6 লাগবে। সো দা হায়ার স্কোর ইউ গেট, আপনার স্কলারশিপ পাওয়ার চান্সেস তত বেশি। এখানে এসএটি দিয়েও হয়, অনেকগুলো সাবজেক্টের টোফেল দিয়ে হয়, পিটি দিয়েও কিছু কিছু সাবজেক্ট আছে সেগুলো তো হয়। দেন কিছু কিছু সাবজেক্ট আছে, কিছু কিছু ডিগ্রি যেটাতে আইএলটিএসও লাগে না আপনার, শুধুমাত্র জব এক্সপিরিয়েন্স দিয়ে। এইটাতেও যেমন কিছু প্রোগ্রাম আছে, এমবিএ প্রোগ্রাম, যেগুলোতে আপনার জব এক্সপিরিয়েন্স লাগবে, বাট আইএলটিএসটা আপনার জন্য ম্যান্ডেটরি না। সো এরকম কিছু প্রোগ্রাম আছে, এটা হচ্ছে আপনার খুঁজে বের করা লাগবে আপনার কোন প্রোগ্রামে ইন্টারেস্টেড আর ওই প্রোগ্রামের রিকোয়ারমেন্ট কি। দেন ডেফিনেটলি আপনি যদি ব্যাচেলরের জন্য আসেন, আপনার এইচএসসি কমপ্লিট থাকা লাগবে। আপনি যদি মাস্টার্স এর জন্য আসেন, আপনার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট থাকা লাগবে। দেন
প্রি অ্যাসাইনমেন্ট এন্ড অর ইন্টারভিউ। সো আপনার ফিনল্যান্ডের জন্য আপনার একটা প্রি অ্যাসাইনমেন্ট লাগে অনেকগুলো ডিগ্রিতে। মোস্ট অফ দ্য মাস্টার্স প্রোগ্রামের কথা যদি বলি, এমবিএ প্রোগ্রামের কথা বলি, আপনার ওর একটা প্রি অ্যাসাইনমেন্ট দিয়ে দিবে, আপনার ওই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে দেন সাবমিট করতে হবে। একটা বড় একটা অ্যাসাইনমেন্ট থাকবে, দেন তারা যদি শর্ট লিস্ট করে দেন আপনাকে ইন্টারভিউর জন্য কল করবো। যেমন আমার প্রোগ্রামটাতে আমার প্রি অ্যাসাইনমেন্ট ছিল, দেন হচ্ছে ইন্টারভিউ ছিল। সো আপনার একটা ইন্টারভিউ দিতে হবে, বা কিছু কিছু জায়গায় এন্ট্রেন্স এক্সামও হয়। ব্যাচেলর প্রোগ্রামের জন্য এন্ট্রেন্স এক্সাম হয়, কিছু মাস্টার্স ডিগ্রির জন্য এন্ট্রেন্স এক্সাম হয়। সো আপনাকে হচ্ছে ওই এন্ট্রেন্স এক্সাম গুলো দিয়ে দেন হচ্ছে সিলেক্টেড হলে দেন হচ্ছে আপনার নেক্সট স্টেপ। অ্যান্ড অ্যাজ আই মেনশনড, অল দিস রিকোয়ারমেন্টস মে ভেরি বেস্ট অন দ্য প্রোগ্রাম। সো আপনার কোন প্রোগ্রাম সেটার উপর ডিপেন্ড করে আপনার ভেরি করবে, কোনটাতে আপনার আইএলটিএস লাগবে, কোনটাতে এসএটি দিয়ে হবে। আবার কিছু কিছু এমবিএ প্রোগ্রামে আপনার এখানের জন্য জিআরই জিমেটও লাগে। সো এগুলো স্পেসিফিক, প্রোগ্রাম স্পেসিফিক, এমন না যে সব প্রোগ্রামের জন্য সবগুলো লাগে। মানে কিছু কিছু প্রোগ্রামের জন্য স্পেসিফিক কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকে। সো ওইটা একটু আপনার চেক করে বের করা লাগবে। কোথায় চেক করবেন? নিচে দ্য সেম লিঙ্ক ইজ হেয়ার। সো ওই লিঙ্কে যে আপনি সবকিছু খুব ইজিলি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটু চেক করে নেবেন, দেন হচ্ছে ইউ ক্যান মুভ ফরওয়ার্ড। ওকে, নেক্সট স্লাইড প্লিজ। ওকে, আপনার ফিনল্যান্ড চুজ করলেন, সবকিছু জানলেন, আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর আপনার অফার লেটার পেয়ে গেলেন, দেন হোয়াট নেক্সট? ফার্স্ট অফ অল আপনার অফার লেটার অ্যাকসেপ্ট করতে হবে। বাট ফিনল্যান্ডের একটা নিয়ম, যেটা আপনার অফার অ্যাপ্লিকেশন, আপনি ইন এ সিঙ্গেল সেশন শুধুমাত্র একটা অফার লেটার অ্যাকসেপ্ট করতে পারবেন। সো একটা অফার লেটার অ্যাকসেপ্ট করে ফেললে দেন পরেরটা আপনার জন্য ইনভ্যালিড হয়ে যাবে, ওই সেশন আর কোনো অ্যাকসেপ্ট করতে পারবেন না। আর রিমেম্বার, লাস্ট ইয়ার আমি যখন আসি, আমার একটা প্রোগ্রামে খুব ইন্টারেস্টেড ছিলাম। আমি আমি রাফি ভাইয়ের সাথে ডিসকাস করতেছিলাম যে এই সাবজেক্টে যাইতে চাই। আমার এখন যেটাতে আছে এটার আসার জন্য ডেডলাইন ছিল অলমোস্ট লাস্ট ডে, টিউশন ফি দেয়ার। দেন আমার ওইটার জন্য আর ওয়েট করার টাইম ছিল না, আমি অ্যাকসেপ্ট করে টিউশন ফি দিয়ে দিছি। জাস্ট দ্য নেক্সট ডে আবার ওই ইউনিভার্সিটি থেকে অফার লেটার চলে আসছিল। বাট আই ডিডন্ট হ্যাভ এনি আদার অপশন, আমার যাওয়ার কোনো ওয়ে ছিল না। সো ওইটা আমার ইন্টারেস্ট থাকলো, বাট আমি আর অ্যাকসেপ্ট করতে পারিনি, বিকজ আমি অলরেডি একটা অ্যাকসেপ্ট করে ফেলছি। ওকে, আপনার অফার লেটার অ্যাকসেপ্ট করতে হবে এই কারণে বুঝে শুনে যে আপনি কোন প্রোগ্রামে যাবেন, আরো কি আপকামিং কোনোটায় আপনার অ্যাডমিশন পাওয়ার চান্সেস আছে কিনা, এবং যেটা থেকে পাইছেন অলরেডি লাইনটা কবে, সেগুলো চেক করে আপনার অফারটা অ্যাকসেপ্ট করতে হবে। দেন ডেফিনেটলি আপনার স্টুডেন্ট ফাইল খুলতে হবে ব্যাংকে যেয়ে, কারণ স্টুডেন্ট ফাইলের থ্রুতে আপনি হচ্ছে টিউশন ফি পাঠাবেন, টিউশন ফি দিতে হবে। সো টিউশন ফি দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু প্রোগ্রামে আপনার একটা আর্লি বার্ড স্কলারশিপ থাকে। ফর এক্সাম্পল, আপনার স্কলার টিউশন ফি 10,000 ইউরো, 10,000 ইউরো থেকে আপনার আর্লি বার্ড স্কলারশিপ, যে আপনি যদি এই ডেটের মধ্যে পে করেন তাহলে হচ্ছে আপনার 2,000 ইউরো, 1,500 ইউরো আপনার আর্লি বার্ড স্কলারশিপ পাবেন। বাট এই ডেটের পরে যে যদি আপনার টিউশন ফি পে করেন দেন হচ্ছে আপনার 10,000 ইউরো দেওয়া লাগবে। সো তারপর হচ্ছে আপনার টিউশন ফিটা ওইভাবে দিতে হবে। দেন ফিনল্যান্ডের ক্ষেত্রে একটা যেটা ব্যাপার অনেকের কনফিউজ থাকেন, যেমন আমরা কিছু কিছু কান্ট্রির জন্য আপনার জাস্ট, যেমন জার্মানির একটা নিয়ম হচ্ছে আমার ব্লক অ্যাকাউন্টের টাকা ওদের এখানে পাঠাই দিতে হয় জার্মানির গভর্নমেন্টের কাছে, ইফ আই এম নট রং। দেন হচ্ছে ওই দেশের গভর্নমেন্ট আপনাকে এভরি মান্থে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে আবার ব্যাক দিবে। বাট ফিনল্যান্ডের ক্ষেত্রে এটা এইভাবে করা লাগে না। আর এমন না যে অন্য কারো অ্যাকাউন্টে, আপনার বাবার অ্যাকাউন্টে, মার অ্যাকাউন্টে স্পন্সর দেখা ওদের অ্যাকাউন্টে টাকা দেখাইবেন, এটাও হবে না। আপনার যেটা করতে হবে, আপনার যে স্পন্সর থাকবে, ফিনল্যান্ডের অ্যামেজিং ব্যাপার হচ্ছে ইটস নট নেসেসারি যে আপনার ব্লাড রিলেভেন্ট কেউ স্পন্সর হইতে হবে। ইটস নট লাইক আপনার ভাইয়া হইতে হবে, মা হইতে হবে, বাবা হইতে হবে। আপনার এনি এনিবডি ক্যান বি ইউর স্পন্সর। আপনার এক্স গার্লফ্রেন্ডও আপনার স্পন্সর হইতে পারে এখানে, যদি স্টিল আপনার সাথে ভালো কানেকশন থাকে আর কি। সো যে কেউ এখানে স্পন্সর হইতে পারে, আপনি জাস্ট এখানে দেখাইতে হবে যে না, হি ইজ মাই, ফর এক্সাম্পল আপনি বলেন যে হি ইজ মাই আঙ্কেল, ইনি আমার আঙ্কেল, উনি হচ্ছে আমাকে স্পন্সর করতেছে, দ্যাটস কোয়াইট ফাইন। উনি আপনাকে টাকাটা ট্রান্সফার করতে হবে আপনার অ্যাকাউন্টে। সো যে স্টুডেন্ট অ্যাকাউন্টে টাকাটা থাকা লাগবে, এমন না যে হচ্ছে আপনার আঙ্কেলরে দেখাই দিচ্ছেন ওনার অ্যাকাউন্টে টাকাটা, ওনার ব্যাংক স্টেটমেন্ট দেখাই দিচ্ছেন। ইট ডাজন্ট ওয়ার্ক ইন দ্যাট ওয়ে। আপনার অ্যাকাউন্টে পুরো যে টাকাটা, এই যে নেক্সট জানুয়ারি সেশন থেকে 9,600 ইউরো, যেটা এই লিভিং এক্সপেন্স 1 ইয়ার, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, এবং হচ্ছে এই টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে। এবার ডাজেন্ট ম্যাটার কে দিল আপনার এখানে, আপনার যদি এক্স গার্লফ্রেন্ড আপনার স্পন্সর হয়ে দেখাই দিল যে না ও আমার খালাতো ভাই, ওকে আমি কাজিন, ওকে আমি স্পন্সর করতেছি, দ্যাটস ফাইন।
করতে হবে এবং সেটার প্রপার ডকুমেন্টস দেখাইতে হবে। ওকে, ট্রান্সফারিং লিভিং এক্সপেন্স ডান, হোয়াট নেক্সট? আপনার আমাদের এখানে একটা হ্যাসেল, যেটা আমাদের স্টিল ইন্ডিয়া যাওয়া লাগে। ইন্ডিয়া যেয়ে আমাদের ভিসা ইন্টারভিউ দেওয়া লাগে। সো আমাদের ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ইন্ডিয়ার দিল্লিতে যে বিএফএস টা আছে ওইটার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমাদের। সো এইটা ইন ডিটেলসে দেখা লাগবে। দেখে আপনার কবে ডেট, দেন হচ্ছে ইন্ডিয়ার ভিসা কবে পাবেন। ডেফিনেটলি আপনার ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলতে হবে। অ্যান্ড ইন্ডিয়ার ভিসার জন্য লিগাল ওয়ে যেটা আপনার হচ্ছে ডুয়াল এন্ট্রি। ডুয়াল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, যে না আপনি হচ্ছে অলরেডি বিএফএস অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন, এই ডকুমেন্টসটা সহ আপনার ভিসা অ্যাপ্লাই করতে হবে। আমি টিউশন ফি দিয়ে দিছি, বিএফএস ডেট পাইছি, আমাকে ডুয়াল এন্ট্রি একটা ভিসা দাও তুমি ইন্ডিয়াতে, দেন আমি যে যেন বিএফএস ইন্টারভিউটা ফেস করতে পারি। বাট অনেকে আমরা দেখা যায় টুরিস্ট ভিসা অলরেডি আছে আমার, তাহলে যে দিতে পারেন, বাট ওইটা নট এ লাইক প্রপার ওয়ে। বাট ম্যাক্সিমামই এইটাই করে আসলে, দেখা যায় একটা টুরিস্ট ভিসা নিয়ে, কারণ বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য একটা হ্যাসেল, দেখা যায় ডেট পাচ্ছে না এদিক দিয়ে। আবার ইন্ডিয়ার ভিসা পাইতে কতদিন লাগবে, ইন্ডিয়ার ভিসার যেহেতু একটা ইস্যু আছে আমাদের কান্ট্রিতে এখন। সো এই কারণে যদি আপনার ইন্ডিয়ার ভিসা অলরেডি থেকে থাকে, দেন ইউ আর রেডি টু গো আই গেস। দেন আপনার একটা স্টুডেন্ট হেলথ কেয়ার, আপনার ভিসাও পেয়ে গেলেন, বিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছেন, স্টুডেন্টের একটা ম্যান্ডেটরি স্টুডেন্ট হেলথ ইন্স্যুরেন্স পে করতে হবে। আপনার এটা আসার আগেই পে করতে হবে। ইভেন বিএফএস অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর ইন্টারভিউর আগে এটা পে করতে হবে। এটা ডকুমেন্টটা আপনার ইন্টারভিউতে বিএফএস এর ভিসা এম্বাসিতে সাবমিট করা লাগবে। অলরাইট, ফিনল্যান্ড ভিসা ইন্টারভিউ ডেফিনেটলি আপনি হচ্ছে বিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিছেন, এখন দিল্লিতে যে আপনার হচ্ছে ভিসা ইন্টারভিউটা দিতে হবে। দেন আপনার ভিসা ইন্টারভিউ দেওয়ার পরে দেন ইউ ক্যান কাম ব্যাক টু বাংলাদেশ। এমন না যে হচ্ছে আপনার ইন্ডিয়াতে স্টে করা লাগবে, যেমন কিছু কিছু কান্ট্রির জন্য যেমন ওইখানে স্টে করা লাগে, যে না ওইখানে যতদিন পর্যন্ত ভিসা না পাই এখানে থাকেন আপনি। বাট আপনার বাংলাদেশে আপনি ব্যাক চলে আসবেন, দেন হচ্ছে আপনার যদি ভিসা হয়ে যায়, ডেফিনেটলি এই সবগুলো স্টেপ ফলো করলে চান্সেস আর ভেরি হাই যে আপনার ভিসা হয়ে যাবে। বিকজ ফিনল্যান্ডে হাই, মানে রিজেক্টেড হয় খুবই কম কম্পারেটিভ টু আদার আদার কান্ট্রিজ। দেন হচ্ছে আপনার ওরা হচ্ছে ফিনল্যান্ডের জন্য রেসিডেন্ট পারমিট কার্ড দেয় একটা। ইটস নট লাইক দ্যাট আপনার ভিসার উপর পাসপোর্টের উপর ভিসাটা স্ট্যাম্প করে দেয়, ইটস নট লাইক দ্যাট। ওরা হচ্ছে আপনার আপনার রেসিডেন্ট পারমিট একটা কার্ড দিবে, ওই কার্ডটা দিয়ে আপনি ইউরোপের যে কোনো দেশে যাইতে পারবেন। দেন আর ডেফিনেটলি ফিনল্যান্ডে ওইটার আপনার যতদিন ভ্যালিডিটি থাকবে ততদিন থাকতে পারবেন। ওকে, এটার জন্য ওরা কুরিয়ার করে দিবে আপনাকে, কুরিয়ারের জন্য আলাদা একটা ফি আপনার হচ্ছে বিএফএস এম্বাসিতে ওইখানে দিয়ে আসা লাগবে। সো এটা দেওয়ার পর আপনি যখন রেসিডেন্ট পার ভিসা ডিসিশন পেয়ে যাবেন, তারপর হচ্ছে ওয়েট করার দিন শুরু। আপনার ওয়েট করবেন। ইভেন এমন হয়েছে সকালবেলা ইন্টারভিউ দিয়ে আসছে, পরের দিন ভিসা ডিসিশন পেয়ে গেছে, ভিসা পেয়ে গেছে। সো একদিন দুই দিনও হয়ে গেছে, এরকম অনেক আছে। আবার 2 থেকে 3 মাসও লেগে যায়। বাট যখন ফ্লোতে থাকে তখন রাফলি আই ক্যান সে 1 থেকে 1 মাস অ্যারাউন্ড বা 2 মাস অ্যারাউন্ড হয়ে যায় ভিসা। দেন হচ্ছে ওরা রেসিডেন্ট পারমিট কার্ডটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে কুরিয়ার করে, দ্যাট টেক্স অ্যারাউন্ড 3 উইকস। দেন আপনার একবার যখন আপনার রেসিডেন্ট পারমিট কার্ডটা হাতে পেয়ে যাবেন, দেন ইউ আর রেডি টু ফ্লাই। দেন জাস্ট টিকিট করে ফিনল্যান্ডে চলে আসবেন। ওয়েলকাম টু ফিনল্যান্ড। ওকে। ওকে। নর্মালি সুজন, নর্মালি যখন আমাদের ভিসা ইন্টারভিউ এর পরে যখন ভিসা প্রসেসটা হয়, তখন উম, কিছু ক্ষেত্রে ভিসা রিজেকশনের একটা রিজন থাকে যে মানে যে আমাদেরকে স্পন্সর করতেছে তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অথবা কান্ট্রি টাইপ। সো এই এই রিজনে রিসেন্টলি অনেক অন্যান্য দেশেরও ভিসা রিজেকশনের রিজন দেখা যায়। সো এই বিষয়গুলো ফিনল্যান্ডের ক্ষেত্রে কতটা স্ট্রিক্ট বা এই ব্যাপারগুলো আচ্ছা। কতটা ইম্পর্ট্যান্ট? ওকে, অলরাইট, দ্যাটস এ গুড কোশ্চেন। সো ফিনল্যান্ডের ক্ষেত্রে যদি চিন্তা করি, কান্ট্রি টাই, দেন হচ্ছে আপনার স্পন্সরের ব্যাপার স্যাপার, আপনার ডকুমেন্টস যদি সবকিছু লিগাল থাকে, ইফ ইউর ডকুমেন্টস আর লিগাল, দ্য চান্সেস ইজ ভেরি ভেরি লো যে আপনার ভিসা রিজেক্টেড হবে। যদি স্পন্সর আপনাকে টাকা দিয়ে দেয় এবং তার ডকুমেন্ট সবগুলো, যেটা আপনার স্পন্সর যদি জব হোল্ডার হয় তার যে রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো থাকবে, ট্যাক্স সার্টিফিকেট টিএন এভরিথিং, ওইটা ডিটেলসে এখন যাচ্ছি না, বা বিজনেসম্যান হলে তার যে রিকোয়ার্ড ডকুমেন্টস সেগুলো যদি লিগাল হয়, তাহলে কান্ট্রিটার জন্য এখন পর্যন্ত কারো ভিসা রিজেক্টেড হয়েছে আমি শুনিনি এরকম কিছু ফিনল্যান্ডের জন্য। সো দ্যাটস নট এ বিগ ডিল। বিগ ডিল হচ্ছে আপনার স্পন্সরের টাকাটা যে পাঠাবে, স্পন্সর ডকুমেন্টস গুলো লিগাল হইতে হবে। সো যদি লিগাল থাকে তাহলে এটা নিয়ে কোনো প্রবলেম হয় না আসলে ফিনল্যান্ডে খুব বেশি একটা।
ওকে, অলরাইট। সো ঠিক আছে, ফিনল্যান্ড আসবেন, সবকিছু মোটিভেটেড টু কাম, বাট আপনার বাজেট কেমন লাগবে? সো বাজেট নিয়ে যদি একটা রাফলি আইডিয়া দিই, টিউশন ফি ফার্স্ট অফ অল, সবচেয়ে বড় কনসার্ন যেটা টিউশন ফি ফর ফিনল্যান্ড, যে না আমি কি টিউশন ফি, আচ্ছা ওই কোশ্চেনে পরে আসতেছি। টিউশন ফি অ্যারাউন্ড হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট একটা হিসাব করি আমি, যদি ইয়ারলি এটা 10-12 এরকম একটা অ্যামাউন্ট, 10 থেকে 12 লাখ টাকা একটা অ্যাপ্রক্সিমেট টিউশন ফি লাগবে আপনার হচ্ছে এভরি ইয়ার। এখন এটা যদি আপনার 1.5 বছর প্রোগ্রাম হয়, দেন হচ্ছে এইটার 1.5 টাইমস, 2 বছর প্রোগ্রাম হলে এটা ডাবল, ব্যাচেলর প্রোগ্রাম হলে ব্যাচেলর টিউশন ফি কম্পারেটিভলি আরেকটু কম, বাট ইয়ার হচ্ছে 4 বছর। বাট অনেকে 3 বছরে, 2.5 বছর ব্যাচেলর কমপ্লিট করে ফেলে এখানে। ইউ হ্যাভ দ্যাট চান্স, বাট এখানে স্কলারশিপ অপরচুনিটি আছে। যদি আপনি স্কলারশিপ পেয়ে যান, দেন আপনার এত টাকা টিউশন ফি দেওয়া লাগতেছে না। সো দা টোটাল কস্ট উইল ডিপেন্ড যে হচ্ছে আপনি স্কলারশিপ পাচ্ছেন কি পাচ্ছেন না। স্কলারশিপও এই টিউশন ফি আপনার পুরোপুরি ভ্যারি করবে। দেন বাকি যে খরচগুলো যেটা আপনার লাগবে সেটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট লিভিং এক্সপেন্স, যেটা আপনার ব্যাংক স্টেটমেন্টে আপনার অ্যাকাউন্টে দেখাইতে হবে। এবং এই টাকাটা আপনি ফিনল্যান্ডে আসার আগে মানে পূর্ব পর্যন্ত আপনি উঠাইতে পারবেন না। ওয়ান্স ইউ ল্যান্ড ইন ফিনল্যান্ড, আপনি ফিনল্যান্ডে পৌঁছা যাওয়ার পরে তারপর আপনি উঠাই ফেলেন, নোবডি কেয়ারস অ্যাবাউট দ্যাট। বাট রেকমেন্ডেড হচ্ছে আপনার আসার পর আপনার একটা নির্দিষ্ট পরিমাণ ব্যাকআপ রেখে, যতদিন পর্যন্ত জব না হয় আপনার, ততদিন পর্যন্ত আপনার ব্যাকআপটা রাখা। বাট আপনার এই অ্যাকাউন্টের যে টাকাটা, এটা আগে যেমন লাস্ট ইয়ার আমি যেটা বলছি, আমি 8.5 লাখ টাকা দেখাই দিয়ে চলে আসতে পারছি, বাট তখন ইউরো রেট কম ছিল। যেমন আমি যখন টিউশন ফি দিই তখন আমার ইউরো রেট ছিল 109 টাকা করে, এখন এটা হচ্ছে 135, আই গেস। তো এইখানে বিগ ডিফারেন্স। দেন টিউশন ফিও কিছু বাড়ানো হয়েছে, বাট স্টিল আপনার এইটা কম্পারেটিভলি আদার অনেক কান্ট্রি থেকে অনেকটা কম। সো এটা দেখাইতে হবে আপনার ব্যাংকে, আপনার নিজের অ্যাকাউন্টে। হেলথ ইন্স্যুরেন্সের কথা যেটা আমি প্রিভিয়াসলি মেনশন করছি, এটা রাফলি 25,000 টাকা বাংলাদেশি টাকায়। ইন্ডিয়ার জন্য ভিসা ফি যেটা দিতে হবে, ফিনল্যান্ডের ভিসা রাফলি 50,000 টাকা অ্যাপ্রক্সিমেট। এটা ইউরো রেট কম বেশির উপর ডিপেন্ড করবে, আমি একটা রাফ আইডিয়া দিয়ে ট্রাই করছি। দেন আপনার ইন্ডিয়ার ভিসা লাগবে, ইন্ডিয়া ভিসা খরচ হবে অ্যারাউন্ড আপনার 10,000 টাকা। দেন ইন্ডিয়াতে আপনি যাবেন, আপনার একটা এয়ার ফেয়ার এন্ড অ্যাকোমোডেশন, ইন টোটাল দ্যাটস কস্ট অ্যারাউন্ড 20 থেকে 25,000 টাকা অ্যারাউন্ড। দেন ফাইনালি আপনার ঢাকা টু ফিনল্যান্ডে এইটার টিকিট প্রাইসটাও ভেরি করে টাইমের উপরে। সো দিস আর লাইক ম্যান্ডেটরি কস্ট। সো এটা আমি একটা অ্যাপ্রক্সিমেটলি 25 লাখ টাকা অ্যারাউন্ড, এখানে 26,75,000 টাকা হয়েছে। এর মধ্যে আপনার যেমন টিউশন ফি, যদি আপনি স্কলারশিপ পেয়ে যান, আপনার টিউশন ফি বাদ এখান থেকে। দেন আপনার লিভিং এক্সপেন্স যেটা 13 লাখ টাকা, এটা আপনার ব্যাংকে দেখাইতে হইতেছে, এটা কোনো খরচ না। বাট এটা আসার পর যখন আপনি ফিনল্যান্ডে আসবেন, তখন আপনার যতদিন আপনার জব না পান, এখান থেকে আপনি যতটুকু সাপোর্ট লাগে নিবেন। বাট ফিক্সড নিচের যে কস্ট গুলো, আপনার 13 লাখ 12 লাখ, ওইখানে হচ্ছে আপনার কত, 25 লাখ ছাড়া বাকি যে খরচ, ধরেন 2 লাখ টাকা অ্যারাউন্ড রাফলি হচ্ছে এটা খরচ যেটা আপনার যাবে ইন্ডিয়া যাওয়া আসা, ভিসা ফি, এয়ার ফেয়ার। এমনি 2 লাখ টাকা হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেট খরচ ফর ফিনল্যান্ড। বাট বাকিটা ডিপেন্ডস আপনি স্কলারশিপ পেলেন কি পেলেন না, দেন হচ্ছে আপনার লিভিং এক্সপেন্স। সো এখানে বিগ কোশ্চেন যেটা আসছে, যে ভাইয়া আমি কি যে টিউশন ফি ম্যানেজ করতে পারবো কিনা, বা আমি যাওয়ার পর জব পাবো কিনা, এটা আসলে অলরেডি আমি মেনশন করছি যে এটা নোবডি ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি যে না আপনি আসবেন, আসার পরে 1 মাস পরেই আপনি জব পেয়ে যাবেন। অনেকে হচ্ছে যে আসার পরেই আপনার হয়তো 15 দিনে, 1 মাসের মধ্যে কোনো কিছু ম্যানেজ করে ফেলতে পারতেছে। আবার অনেকে হচ্ছে যে 2 মাস, 3 মাস, 4-5 মাসও লেগে যাচ্ছে। অনেকে হচ্ছে হয়তো, যদি অল্প সংখ্যক, বাট অনেকেই আছে যে না আরো বেশি সময় লাগতেছে, কিছু পাচ্ছে না। সো ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। বাট আমি রেকমেন্ড করবো, মানে আমার পার্সোনাল অপিনিয়ন যদি বলেন, আপনি যদি জবের ভরসায় আসেন, জব যদি পেয়েও যান, লিস্ট মিনিমাম আপনার 5-6 লাখ টাকা ব্যাংকে রেখে ব্যাকআপ দেন আসার। ব্যাপারটা এমন না যে আপনি আসলেন আপনার জন্য একদম জব রেডি। সো ইট ডাজন্ট ওয়ার্ক ইন দ্যাট ওয়ে। কারণ আপনার মান্থলি এখানে যদি একটা স্টুডেন্টের এক্সপেন্সের কথা যদি আমি বলি, আপনার বাসা ভাড়া থেকে শুরু করে মাসে মিনিমাম আপনার, আমি যদি বাংলা টাকায় কথা বলি, 70 থেকে 80 হাজার টাকা অ্যারাউন্ড একটা স্টুডেন্টের খরচ, মান্থলি একটা খরচ আছে। তারপর আসার পর বিভিন্ন অনেক ইনিশিয়াল কস্ট থাকে। সো আপনার অ্যাকাউন্টে লিস্ট মিনিমাম একটা ব্যাকআপ থাকা উচিত, ইভেন আফটার পেইং দ্য টিউশন ফি। আর এখানে এসে কাজ করে টিউশন ফি পরের বছর আপনি যদি 1 বছরের টিউশন ফি দিয়ে আসেন, ফর এক্সাম্পল আপনি মাস্টার্সে আসতেছেন,
আপনি যদি 1 বছর টিউশন ফি দিয়ে আসেন, দেন আপনার হয়তো পরের সেমিস্টারের যে টিউশন ফি সেটা দেওয়া লাগবে, বা পরের ইয়ারের যে টিউশন ফি সেটা দেওয়া লাগবে। এখন আপনি এসে যদি ইন কেস আপনি 1 থেকে 2 মাসের মধ্যে জব পেয়ে যান, লাকিলি, ইফ ইউ ক্যান ম্যানেজ, ইট টোটালি ডিপেন্ডস মোস্টলি অন ইউ। আপনি আসার পর কতটা ট্রাই করতেছেন জবের জন্য, বা কিভাবে এফোর্ট দিতেছেন, আপনার নেটওয়ার্কিং কতটুকু। দেন নেটওয়ার্কিং এর পরও আই থিঙ্ক অনেকটা লাকের উপরও ডিপেন্ড করে আপনি কিভাবে কতটুকু পাচ্ছেন। যদি পেয়ে যান, দেন আপনার টিউশন ফি যদি এরকম হয় যে না, আপনার পরের সেমিস্টারের জন্য অনলি আপনার রাফলি ধরেন 5,000 ইউরো দিতে হবে, যদি আপনি জব করতে পারেন ঠিকঠাক মতো, আই উড সে ইয়া, আফটার লিভিং কস্ট দ্যাটস এ ম্যানেজেবল। বাট নোবডি ক্যান গ্যারান্টি ইউ। সবাই যে ম্যানেজ করতে পারতেছে বা পারবে, এটা কেউই আপনাকে গ্যারান্টি দিতে পারবে না। ইট ডিপেন্ডস মোস্টলি অন ইউ অ্যান্ড অন ইউর লাক, আই উড সে। সো এটা আসলে সার্টেন ওয়েতে কেউই বলা যাবে না, বাট নিজের কাছে নির্দিষ্ট একটা ব্যাকআপ রেডি যদি থাকে, তাহলে আসলে তখন আপনার জন্য মুভ করাটা ইজিয়ার, বিকজ ইটস এ ভেরি বিগ ডিসিশন। কারণ দেশ থেকে আপনি ভালো জব চাকরি ছেড়ে আসবেন, আসার পর এখানে মনে হবে যে না, আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না, আমার কাছে ভালো লাগতেছে না, আমি দেশে ব্যাক চলে যাব। দ্যাট ইজ এ ভেরি বিগ কস্ট, সো ইউ হ্যাভ টু থিঙ্ক ওয়াইজলি। অলরাইট, আই থিঙ্ক দ্যাটস অল ফ্রম মাই সাইড। আমি রাফলি একটা আইডিয়া দিয়ে ট্রাই করছি। সো এই থেকে হয়তো কিছুটা কম বেশি হচ্ছে সামনে। সো আই থিঙ্ক দ্য বেস্ট ওয়ে টু গেট দ্য ইনফরমেশন, দ্য অফিসিয়াল ওয়েবসাইট। আপনি এখানে সবকিছু ইন ডিটেলসে পাবেন। সো একদম লেটেস্ট আপডেটটা পাওয়ার জন্য ওদের ফিনিশ গভর্নমেন্টের যে ওয়েবসাইট গুলো আছে ওইখানে আপনি দেখলে হয়তো একদম লেটেস্ট কি কি চেঞ্জেস আসতেছে সেটাও পেয়ে যাবেন। সো ইফ উই হ্যাভ এনি কমেন্টস অর এনি কোশ্চেন্স অর সামথিং। সো ভেরি ভেরি ইনফরমেটিভ সেশন, সুজন। ফার্স্ট অফ অল, অনেকে রিচ আউট করে, লাইক আমরা হায়ার স্টাডি করতে চাই, বাট সমস্যা যেটা হয় ইনিশিয়ালি সেটা হলো যে আমরা আসলে সেই এফোর্টটা দিতে চাই না হায়ার স্টাডির জন্য। বেসিক্যালি হায়ার স্টাডি, আমি যদি আমার নিজেরও স্টোরিটা বলি, যে হায়ার স্টাডির প্ল্যান করা শুরু থেকে, ইটস লাইক, ফর মি ইটস অলমোস্ট ইকুয়াল যে আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। কারণ হায়ার স্টাডির জন্য আর স্টুডেন্টরা অলওয়েজ যেই শর্ট একটা ওয়ে চিন্তা করে, সেটা হলো যে আমি এজেন্সির কাছে যাব, এজেন্সি আমাকে ভার্সিটি খুঁজে দিবে এবং আমার অ্যাডমিশন হয়ে যাবে। বাট প্রবলেমটা হয় তারপরে, কারণ আমাদের কাছে যদি সেই ইনফরমেশনগুলো না থাকে, পরবর্তীতে সেই ইনফরমেশনের জন্য আমরা প্রত্যেকটা জায়গায় ধাক্কা খাই, বাইরের ক্ষেত্রে, বাইরে যাওয়ার ক্ষেত্রে। সো আমি সবাইকে জাস্ট একটা কথাই বলবো, যে যদি আসলে হায়ার স্টাডি নিয়ে প্ল্যান করেন এবং ফিনল্যান্ড নিয়ে প্ল্যান করেন, প্রথমত রিচ আউট করেন। আমাদের পরিচিত ভাই বোনেরা অনেকে আছে যারা ফিনল্যান্ডে পড়াশোনা করতেছে, ইউরোপের অন্যান্য কান্ট্রি, নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতেছে। আপনি যদি গ্রুপগুলোতে নিজেকে অ্যাড করেন, ফেসবুকের গ্রুপগুলোতে, এবং নর্মালি যদি একটু সার্চ করেন যে আপনি যেই ভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন সেই ভার্সিটিতে আসলে কারা আছে, কারা পড়াশোনা করতেছে, তারা আপনাকে একটা ব্রিফ আইডিয়া দিতে পারে। সো সেইখান থেকে আপনি একটা আইডিয়া পেতে পারেন যে আপনি আসলে এই কান্ট্রিতে যেতে চাচ্ছেন, ওই কান্ট্রির এখন অবস্থাটা কিরকম, বা ওই কান্ট্রিতে যাওয়ার জন্য আপনাকে কি কি অবস্টাকল চিন্তা করে সামনের দিকে যেতে হবে। সো এই জিনিসগুলোকে মাথায় নিয়ে, এবং আমি কোন ভার্সিটিতে অ্যাপ্লাই করতেছি, সেই ভার্সিটির রিকোয়ারমেন্ট, এবং আমার যে ডকুমেন্টগুলো লাগবে, সেগুলো ব্যাপারে পুরোপুরি নিজে জেনে এবং সেভাবে সামনের দিকে প্রোগ্রেস করা, আই গেস দ্য বেস্ট ডিসিশন ফর অ্যানি স্টুডেন্ট ইফ ইউ আর রিয়েলি প্ল্যানিং ফর হায়ার স্টাডি ইন অ্যানি কান্ট্রি, ফিনল্যান্ড অর হোয়াট এভার দ্য কান্ট্রি ইট ইজ। সো আমাদের এই প্ল্যাটফর্ম এক্সারসাইজ অ্যাপের মাধ্যমে আমরা বেসিক্যালি সেই কানেক্টটা করা ট্রাই করতেছি, যে আমরা এই বাইরে যেই বিভিন্ন স্টুডেন্টরা আছে তারা অলরেডি এই প্রসেসটা কমপ্লিট করে সামনের দিকে গেছে। সো তারা এসে তাদের নিজের ভিউগুলো শেয়ারের মাধ্যমে বাংলাদেশের আর সব স্টুডেন্ট যেন এখান থেকে একটা আইডিয়া পায়। সো ইন ফিউচারে আমরা অন্যান্য কান্ট্রি এবং অন্যান্য যারা স্কলারশিপ হোল্ডারও আছে, বর্তমান সময়ে ইরাসমাস স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ, অনেক ভালো ভালো স্কলারশিপ আছে যারা বাংলাদেশি স্টুডেন্টরা পাচ্ছে এবং সেই ভার্সিটিগুলোতে পড়াশোনা করতেছে। সো তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ারের মাধ্যমে আপনাদেরকে একটা আইডিয়া দেয়া, যে আমি আসলে এই দেশে পড়াশোনা করতে যাচ্ছি, সো আমাকে আসলে কিভাবে প্ল্যানটা করতে হবে।
বা এই ইনফরমেশনটা আমার জানা দরকার এবং আমি এটাকে কিভাবে কাজে লাগাতে চাই। সো এইটাই মেইনলি আমাদের এখানে টার্গেট, এবং আমরা এটা সামনের দিকে আরো কিছু আপনাদের লাইভ মাস্টার ক্লাস আসবে, সেখানে বিভিন্ন স্পিকারসরা আসবে, তারা তাদের এক্সপিরিয়েন্স গুলো আপনাদেরকে জানাবে, এবং পরবর্তীতে যেন আপনারা এই ইনফরমেশন গুলোর সাথে সামনে আপনাদের হায়ার স্টাডি জার্নিটা কিছুটা হলেও একটু সুবিধা হয়। সো সুজন, থ্যাংক ইউ সো মাচ এই হায়ার স্টাডির এই প্যারাময় লাইফের পরে আমাদেরকে সুযোগ দেওয়া, আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। অ্যান্ড ভেরি ভেরি ইনফরমেটিভ সেশন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড হোপফুলি আপনাদের সবার সাথে আবার দেখা হবে নেক্সট মাস্টার ক্লাসে। ধন্যবাদ। সালাম। Yeah, thank you everyone. Take care. Good night.